বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন নেতৃবৃন্দর আলোচনা বা বিভিন্ন চাওয়া পাওয়ার পরিপ্রেক্ষিতে আমি আবার আপনাদেরকে সেই বিষয়ের উপরে ব্যাখ্যা দিচ্ছি। সর্বপ্রথমে আমি অনুরোধ করব সকলকে, যারা আশপাশে ঘোরাফেরা করছেন, সবাই এসে বসেন এবং আমার কথাগুলি মন দিয়ে শোনেন। যদিও আমি এমন একটা কথা বলতে চাই, এটা বলা উচিত না, তারপরেও ক্ষমা চেয়ে সবার কাছে বলছি। আমি আপনাদের সকলের সামনে চ্যালেঞ্জ করছি আমাকে নিয়ে। আপনারা আমাকে কতটুকু কীভাবে চেনেন জানি না, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে। তো আমি এমনই একজন মানুষ, আমার মতো এরকম মানুষ যদি আপনারা বা এদেশে অনেকেই হতো, তা কি বড় কথা বলা হয়ে যায়, অনেক কিছুই ভালো হতো। আমি একটা চ্যালেঞ্জ করলাম যে আমি হাজারো মানুষের চাকরি দিছি এই যশোর শহরে। আপনারা যারা আছেন, মানে যত প্রকার চেষ্টা করে দেখবেন যে কারোর কাছে আমি একটি টাকা কখনো ঘুষ নিছি কিনা, একটি টাকা কখনো কোনো ব্যক্তির কাছে ঘুষ নিছি কিনা। এক সময় আমি অনেক অভাবী ছিলাম, গরিব মানুষ ছিলাম। আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমাকে এখন অর্থবৃত্ত দিয়েছেন। তখনও যখন গরিব ছিলাম, তখন হয়তো অল্প বয়স দুষ্টুমি করতাম, ভিন্ন কিছু ছিল, দুর্নীতি ঘুষ আমার মধ্যে ছিল না। তখনও আমি আমার ক্ষমতায় অনেক ছেলেকে চাকরি দিয়েছি এই স্ট্যান্ডে, আপনারা জানেন। কখনো 100 টাকা ঘুষ খাইনি। এখনও আমি দেশে আসার পর থেকে অনেক মানুষ আমার কাছে বিভিন্ন বিষয়ে উপকারের জন্য আসে। অনেক মানুষ জমি জাতি, সালিশ বিচার, ব্যবসা বাণিজ্য, টাকা উদ্ধার, আমার ক্ষমতা মতো আমি সেটা চেষ্টা করে দিই। অনেকে আমাকে অফারও করে লক্ষ লক্ষ টাকা দেওয়ার। আমি আপনাদের সামনে আবারও বলছি, আপনারা তদন্ত করে দেখবেন, কখনোই কখনোই কারুর কাছ থেকে কোনো ঘুষ আমি গ্রহণ করি না, কখনোই করি না। তদন্ত করে দেখবেন। আমি যাই হোক, আমার একজন বড় ভাই এখানে বলে গেছেন যে আন্দোলনের হঠাৎ সব কিছু নিভে গেল কেন, কারণ কি? নিভিনি। আপনি হয়তো বা আপনারা অনেকেই অনেক কিছু খবর রাখেন না। আন্দোলন যখন চলছিল তখনই আমাদের আলটিমেটাম দেওয়ার সাথে সাথেই আপনার উপদেষ্টা মহোদয়, বাংলাদেশের সকল নেতৃবৃন্দ যারা নেতৃত্বস্থানীয় আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, এনাদের সমন্বয়ে বিদ্যুৎ ভবনে মিটিং ডাকে এবং সেখানে আমাদেরকে নিয়ে বসেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সমস্ত জায়গার যারা নেতৃবৃন্দ আছে এই ডিপার্টমেন্টে, সড়ক পরিবহন ডিপার্টমেন্টে বা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ মালিক শ্রমিক যে সমন্বয় পরিষদ, ওনাদেরকে নিয়ে ওখানে আলোচনা হয়। সেখানে আমাদের যে 8টি দাবি নিয়ে আমাদের যে আন্দোলন ছিল, এক পর্যায়ে 8টি দাবি আমাদের মেনে নেয় ওনারা। মেনে নেওয়ার কারণে আন্দোলন আমরা স্থগিত করি। তখন আপনারা দেখেন, একে একে বলি, আজান হচ্ছে, একজন আজানের উত্তর দেন। আজানের জবাব দিলে কথা বলা যায়। শোনেন, আস্তে আস্তে বলি। বিষয়টা হলো, আপনার এখানে সারা পৃথিবীর মানুষ পেঁয়াজকে যদি আম বলে, তো পেঁয়াজ কি আম হয়? বলেন, আম তো আম। আমরা কোনো অন্যায় কাজকে যদি আমরা যত শক্তিই থাকুক, অবৈধ কাজকে আমরা যত শক্তিই থাকুক, সেটা প্রয়োগ করে বৈধ করতে চাই, সেটা কি হবে? উচিত করা যায়? যায় না। তো অন্যায় দাবি মানা যাবে না। আমাদের গাড়ি এই হলো কেন, ওই ফিটনেস দেয় না। ফিটনেস, যে গাড়ি ফিট থাকবে সে গাড়ির ফিটনেস দেবে। কথা বুঝছেন? গাড়ি যদি বয়স কমও হয়, এই গাড়ির ফিটনেস নাই, তো ওনার ফিটনেস কেন দেবে? যে গাড়ি বয়সের সাথে ফিটনেসের কোনো সম্পর্ক নেই। 40 বছর পর্যন্ত আমাদের ছাড় দেশে, বয়সের সাথে ফিটনেসের সমস্যা নাই। যে গাড়ি ফিটনেস দেবে। রুট পারমিট আপনার আছে চিটাগাং, আপনি এখানে ফিটনেস চাইলে কেন দেবেন? আপনি আগে আমাদের দেশের আইন জানতে হবে, নিয়ম জানতে হবে। আপনার রুট পারমিট যেখানে, ফিটনেস সেখানতে আনতে হবে। আপনার ওখান থেকে আগে আপনি রুট পারমিট এখানে হোক, এই বঙ্গে হোক, বিভিন্ন জায়গা থেকে মানুষ গাড়ি কিনে নিয়ে আসে, সিলেট থেকে, চিটাগাং থেকে, বগুড়া থেকে। আর বগুড়ার রুট পারমিট আপনি চালাবেন যশোরে, কিভাবে হয়? এটা হয় না। আপনারা সচেতন মানুষ, আপনাদের আগে বুঝতে হবে। আপনার আগে রুট পারমিট পরিবর্তন করেন, রুট পারমিট করেন, অবশ্যই ফিটনেস দেবে।
আপনাদের যাদের যেখানে কোনো বৈধ সমস্যা থাকলে আপনারা আমাদেরকে বললে আমরা সহযোগিতা করব, যাব অফিসে, যাব এডি সাহেবের সাথে কথা বলবো, ওনারা কথা দিয়েছেন, ওনারা সেগুলো ঠিক করে দেবে। কিন্তু অন্যায় দাবি তো আপনার গাড়ির কোনো কাগজপাতি নেই, ট্রাফিক ধরবে না? অবশ্যই ধরবে। আপনি কাগজপাতি রেডি না করে রাস্তায় গাড়ি চালাবেন কেন? অ্যাক্সিডেন্টের কথা বললেন, অ্যাক্সিডেন্ট কারো কাম্য না, কোনো ড্রাইভারেরও কাম্য না, মানুষেরও কাম্য না, কিন্তু অ্যাক্সিডেন্ট তো দুর্ঘটনা হতেই পারে। আমাদের দেশে বেশি হয় কারণ এখানে কিছুটা ড্রাইভারদের কিছু এক্সপিরিয়েন্স, যোগ্যতা, বাইরে যেরকম মনে করেন ড্রাইভারদেরও অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু হয়, লেখাপড়া জানা লাগে। আমাদের দেশে তো ড্রাইভার কেউ বেরোই, গাড়ি একটু ধুয়ে স্টারিংয়ে উঠে গেলে ড্রাইভার হয়ে যায়। ড্রাইভারেরও ভুল আছে, মূলত রাস্তাঘাট। দেখেন রাস্তাঘাটের যে পরিস্থিতি, গাড়ি ডানি নিতে গেলে এমনি গর্তর কারণে বামে চলে যায়। ছোট রোড, ওয়ান ওয়ে রোড, ডিভাইডেশন নাই, এক রোড দিয়ে গাড়ি একটা যাচ্ছে তো ওর আগে আর একটা ওঠার জন্য ব্যস্ত হচ্ছে। অ্যাক্সিডেন্ট যার কারণে হয়, অ্যাক্সিডেন্ট তো বেশি। যাই হোক, এখন অ্যাক্সিডেন্ট বা যে কোনো দুর্ঘটনায় আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, কিন্তু থাকার মতো যোগ্যতা সমর্থন কতটুকু আমাদের সেটাও দেখতে হবে। এখন মাসে মাসে 10টা 20টা করে গাড়ি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়, আপনার সড়কের ক্যাপাসিটি আছে বা ফান্ড আছে 5,000 টাকা বা 5 লাখ টাকা। এখন মাসে যদি আপনি বলেন যে আমাদের সকলকে এই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে অর্থ দিয়ে সহযোগিতা করেন, অন্য অন্য কিছু দিয়ে সহযোগিতা করেন, সড়ক তো এত কিছু সব কিছু পারবে না। আপনারা ধৈর্য ধরেন, ধীরে সুস্থে ইনশাল্লাহ হবে। সড়কটা তো আসলে আগে যেমন ছিল আমি জানি না, আমাদের এই সড়ক বলতে গেলে নতুন করেছি আমরা, তাই না? আর আপনারা ঘুষের একটা কথা একজন উল্লেখ করেছেন, বিষয়টা হলো আপনারা এখানে কেউ কিন্তু মানে উদাহরণ দেব না, যে কথা বলি যে আপনারা সবাই সচেতন মানুষ, গাড়ির ব্যবসা, বাসের ব্যবসা করেন, একটা গাড়ির অনেক দাম, কেউই এখানে কিন্তু গাড়ির মালিক মিনিমাম গরিব মানুষ, ভ্যানওয়ালা ভ্যানের মালিক না। একটু বুদ্ধি করে কথা আমরা বলবো। আপনারা জানেন যে একটা কারেন্ট বিল, অনেকের বাড়ি তো সবাই কারেন্ট বিল দেন, কারেন্ট বিলে যদি বিল থাকে 365 টাকা 40 পয়সা, তো এই 40 পয়সাও আপনার দেওয়া লাগে, কারণ এটা সরকারের টাকা। সরকারের টাকা, একটি টাকাও ফাঁকি দেওয়া যায় না, এইভাবে যায় না। আর সরকার কি বলেন, গভর্নমেন্ট কখনো আপনাকে শত কোটি টাকার জন্য বা শত সুবিধার জন্য কোনো পাবলিককে ঘুষ দেবে? দেয়? আয়কর ডিপার্টমেন্ট একটা, তারা গভর্নমেন্টের সমস্ত নিয়ম কানুন অনুযায়ী বছরে বছরে যেটা আপডেট হয় সেটার পরিপ্রেক্ষিতে আপনার মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা মহোদয় বা সমস্ত কর্মকর্তা মিলে মিটিং করে আলোচনা করে রাষ্ট্রের এবার কর ডিপার্টমেন্ট কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে কোনটা করা যায়, সেভাবে করে এটা হয়। এটা আইন পাশ হয়, আইন পাশের মাধ্যমে এটা হয়, সেভাবে করেছে। আমরা আন্দোলন করলেই কি সেটা সমাধান হয়? এত সহজ? আয়কর বিভাগ একটা পরিস্থিতিতে ওখানে আমাদের কথা দেশে স্থগিত করেছে, আগামীতে মানে এইবারে তারা কি করবে, এইবারে আমাদের যে আয়করটা আগে নিত এটার কোনো ইনকাম ট্যাক্স যে আমরা দিচ্ছি